দ্বিতীয় অংশে তোমাদেরকে স্বাগতম। এর আগের ক্লাসটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছিল, সেজন্য আসলে এটা দুইটা পার্টে ভাগ করে ফেলা। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছিল এর আগের ক্লাসটা। এর ক্লাসে আমরা চেষ্টা করব একটু মানে ভালোভাবে শেখার। এখন আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের ক্ষেত্রে যদি আসি, হৃৎপিণ্ডর সংখ্যায় কয়টা? সংখ্যা যেটা থাকবে, সংখ্যা একটি। এর অবস্থান যদি বলি, এর অবস্থান পঞ্চম পরশুকা বরাবর। পঞ্চম পরশুকা বরাবর বুকের বাম পাশে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এর আকার। আকার না, আকৃতি। আমরা বলতে পারি ত্রিকোণাকার বা হচ্ছে কলার মোচার আকৃতি। কলার মোচা, কলার মোচা যেটা থাকে বা কলার যেটা থোড় থাকতেছে, এই কলার কাঁদি যেটা থাকে, এই কলার কাঁদির সামনে পাওয়া যায় কলার মোচা। এরপরে থাকবে হচ্ছে এর আবরণ। এর আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এরপরে এর হচ্ছে আমাদের অংশ কয়টা? অংশ হচ্ছে দুইটি অলিন্দ বা অ্যাট্রিয়াম, দুইটি নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে একটা হৃৎপিণ্ডের মোট 4টা অংশ থাকবে। এই 4টা অংশ হচ্ছে দুইটি অলিন্দ, দুইটি অ্যাট্রিয়াম, দুইটি নিলয় বা দুইটি ভেন্ট্রিকল। এগুলোর ডান ও বাম। নিলয় যেটা থাকবে এটা হচ্ছে ডান ও বাম। হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা আরো কিছু পড়বো, সেটা হচ্ছে এর প্রবেশ পথ এবং বহির পথ কোনটা। আমরা যদি হৃৎপিণ্ডের প্রবেশ পথ বলি, প্রবেশ পথ আছে দুইটা। প্রবেশ পথ দুইটা কি কি? প্রবেশ পথ দুইটা হচ্ছে, একটা আছে মহাশিরা, আর একটা আছে পালমোনারি শিরা। মহাশিরা কি? মহাশিরা হচ্ছে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসা। সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে হচ্ছে যে শিরাটা, তার নাম হচ্ছে মহাশিরা। পালমোনারি শিরা কি? এটা হচ্ছে ব্যতিক্রম একটা শিরা। আমাদের সারা দেহের যত শিরা আছে সব হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করবে, এবং একমাত্র পালমোনারি শিরা যে থাকবে যে অক্সিজেন বহন করতেছে। ঠিক সেম হচ্ছে ধমনীর ক্ষেত্রেও। আমাদের শরীরের ভেতরে যত ধমনী আছে সবাই অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে, কিন্তু একমাত্র পালমোনারি ধমনী যেটা থাকবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করবে। এখন কথা হচ্ছে পালমোনারি শিরার ক্ষেত্রে দেখা যাবে এটা অক্সিজেন বহন করতেছে। এটা হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত
ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসা। এরপরে আমাদের বহির্গমন পথ, বহির্গমন পথ হৃৎপিণ্ডের দুইটা আছে, একটা হচ্ছে মহাশিরা এবং আরেকটা মহাধমনী, এবং আরেকটা হচ্ছে পালমোনারি ধমনী। একটা হচ্ছে মহাধমনী এবং আরেকটা হচ্ছে পালমোনারি ধমনী। মহাধমনীর কাজ কি? মহাধমনীর কাজ হচ্ছে এখানে যুক্ত হৃৎপিণ্ডে। তাহলে মহাধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যাওয়া। পালমোনারি ধমনীর কাজ হইতেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাওয়া। তাহলে প্রবেশ পথ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে দুইটা থাকবে, একটা হচ্ছে মহাশিরা, যে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসবে, এবং পালমোনারি শিরা, যে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসবে। বহির্গমন পথ বা হৃৎপিণ্ড থেকে বের হওয়ার পথ আসলে দুইটা, একটা হচ্ছে মহাধমনী। এই মহাধমনী যেটা আছে এটা অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে নিয়ে যাবে, এবং পালমোনারি ধমনী যেটা কিনা একটা ব্যতিক্রম ধমনী, একমাত্র ধমনী যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করতেছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাওয়া। আশা করি বুঝতে পারছো। এখন আমরা হৃৎপিণ্ডের যে অংশটা আছে সেগুলোতে চলে যাই। মানে রক্ত সঞ্চালন যে পদ্ধতিটা আছে, এই রক্ত সঞ্চালন পদ্ধতিতে আমরা স্বাভাবিকভাবে বোঝার সুবিধার্থে আমরা একটু সরলভাবে করার চেষ্টা করি। যে হৃৎপিণ্ডের যে চারটা পার্ট থাকবে একটু আমরা সহজভাবে করি, তাহলে আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতিটা বুঝতে সুবিধা হবে। এখন একটা ব্যাপার থাকে যে এইভাবে যদি আমি দেখি সেটা হবে এটা ডান এবং এটা হবে বাম, বা এটা হচ্ছে লেফট সাইড হবে। যদি এইভাবে চিন্তা করি, যদি তোমরা দেখো তাহলে তোমাদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে বাম এবং এটা হবে হচ্ছে ডান, মানে উল্টা হয়ে যাবে আর কি আমাদের ক্ষেত্রে। তাহলে আমরা কোনটা ধরবো? ধরবো হচ্ছে আমাদের এইভাবে চিন্তা করব। মনে করো যদি আমি হাড়টাকে যদি এইখানে রাখি তাহলে আমার এই ডান পাশটাকে ডান পাশ ধরবো। ধরো আমরা যদি একটা বইকে যদি ধরি, যদি এইটার ক্ষেত্রে ধরি, এটা তাহলে ডান কোনটা বাম কোনটা, এইটার আমার এইভাবে ধরলে আমার হাতের ডানে যেটা থাকবে সেটা হচ্ছে ডান সাইড হবে, এবং এইভাবে ধরলে হাতের বামে যেটা থাকবে সেটা হচ্ছে বাম পাশ হবে, ঠিক আছে, বা বাম সাইড হবে। তাহলে এখন কথা হচ্ছে এইভাবে যদি চিন্তা করি তাহলে এটা লেফট সাইড এবং এটা রাইট সাইড। তাহলে এই যে লেফট সাইড এবং এটা হবে হচ্ছে রাইট সাইড। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের আসবে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এখানে আসবে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এখানে আসবে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এখানে আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম যেটা আছে, অ্যাট্রিয়ামের কাজ কি, এবং ভেন্ট্রিকল যেটা থাকবে এই ভেন্ট্রিকলের কাজ কি? অ্যাট্রিয়াম যেটা থাকবে, এই অ্যাট্রিয়ামের কাজ হলো রক্তকে যে কোনো জায়গা থেকে রিসিভ করে আমাদের ভেন্ট্রিকলে সাপ্লাই দেওয়া।
অ্যাট্রিয়ামের কাজ হলো রক্তকে রিসিভ করে ভেন্ট্রিকলকে সাপ্লাই দেওয়া। ভেন্ট্রিকলের যেটা আছে, ভেন্ট্রিকলের কাজ হলো রক্তকে পাম্প করা। সরি, তাহলে এখন কথা হচ্ছে অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে রক্তকে রিসিভ করে ভেন্ট্রিকলকে দেবে এবং ভেন্ট্রিকল সেটাকে পাম্প করবে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। বোঝার পরে আমরা ফুল বডি যেটা থাকবে, পুরো দেহটাকে আমরা এক পাশে ধরে নেই এবং ফুসফুস যেটা থাকবে এটাকে আমরা এক পাশে ধরে নেই। এখন আসলে কি ঘটবে এটা আসলে বোঝার দরকার। সারা দেহে আসলে কি ঘটতেছে, ফুসফুসে কি ঘটতেছে। ফুসফুসে যেটা ঘটতেছে সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটতেছে। অক্সিজেন যেটা ঘটতেছে, অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেন শরীরের ভেতরে ঢুকতেছে, শরীরের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। এবং সারা দেহে কি ঘটতেছে, সারা দেহে অক্সিজেন যেটা আসতেছে, অক্সিজেন এবং গ্লুকোজ এই দুইটা মিলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করতেছে। তাহলে সেদিক থেকে দেখা যাইতেছে এই যে আমাদের হৃৎপিণ্ডের চারটা চেম্বার থাকলো, এটা আমরা পাইলাম যে রাইট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আমাদের শরীরের ভেতরে কার্বন ডাই অক্সাইড কই থেকে আসতেছে, সেটা হচ্ছে আমাদের শরীরে কি হচ্ছে, এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটাচ্ছে, বিক্রিয়া ঘটার পর সেখান থেকে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন এবং গ্লুকোজ বিক্রিয়া ঘটাচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করতেছে। ফুসফুসে যেটা ঘটতেছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে আর কি। সারা দেহে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো উৎপন্ন হবে সেগুলো চলে আসবে হচ্ছে এই ডান অলিন্দে বা রাইট অ্যাট্রিয়ামে। অর্থাৎ দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেটা উৎপন্ন হবে সেটা কি হবে, সেটা আসবে হচ্ছে মহাশিরার মাধ্যমে। এটা হচ্ছে মহাশিরা। এখন লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যদি দেখি, লেফট অ্যাট্রিয়ামে কি হবে, ফুসফুস থেকে আমাদের শরীরে এই যে লেফট অ্যাট্রিয়াম, বুঝতে সুবিধা হবে। তো কথা হইতেছে লেফট অ্যাট্রিয়ামে ফুসফুস কি করতেছে, রক্তের সাথে অক্সিজেন মিশিয়ে দিচ্ছে, এই অক্সিজেন যুক্ত রক্তটা এখানে প্রবেশ করবে। এট এ টাইম সারা দেহ থেকে কি হচ্ছে, মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসতেছে এবং এই যে অক্সিজেন আসতেছে এটা হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি শিরা, এটার মাধ্যমে। সারা দেহে যে অক্সিজেনটা প্রয়োজন এটা কিন্তু পাম্প করতে হবে, তাই না? এই রক্তটা এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে এবং এখান থেকে পাম্প হয়ে সারা দেহে পৌঁছায় যাবে অক্সিজেন যুক্ত রক্তটা। অক্সিজেন যুক্ত রক্তটা লেফট ভেন্ট্রিকল থেকে বের হবে। এই যে ছড়ায় পড়লো, এই ছড়ায় পড়লো এটা হচ্ছে আমাদের মহাধমনীর মাধ্যমে। এখন এই যে রাইট অ্যাট্রিয়ামে যেটা আসলো সেটা কি আসলো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো এবং মহাশিরার মাধ্যমে আসলো। এই কি করবে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল দিয়ে দেবে। রাইট ভেন্ট্রিকল আবার এইটাকে পাম্প করবে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে যখন পাম্প করলো, শরীরের ভেতরে মানে ফুসফুসের ভেতরে ঢুকলো এবং ঢুকলো এটা কিসের মাধ্যমে, এটা হচ্ছে পালমোনারি ধমনীর মাধ্যমে। তাহলে পুরো ব্যাপারটাকে আমি আবারও বলতেছি, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এট এ টাইম পুরা একটাতে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, একটা লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। আসার পরে সেটা আবার পাম্প করে এট এ টাইম পাম্প করে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলকে দিয়ে দিচ্ছে। আবার ভেন্ট্রিকল দুইটা এট এ টাইম পাম্প করে একটা মহাধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তকে সারা দেহে পৌঁছায় দিচ্ছে, আরেকটা পাম্প করার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে ফুসফুস পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এখন একটা জিনিস দেখো, আমাদের হৃৎপিণ্ড থাকে ঠিক বুকের এই জায়গাতে, অর্থাৎ এই জায়গাতে হৃৎপিণ্ড থাকলো এবং এই দুই পাশে আমাদের থাকতেছে ফুসফুস। তাহলে এই যে ফুসফুস থাকতেছে এটার দূরত্বটা খুব বেশি না, কিন্তু শরীরের ক্ষেত্রে কিন্তু
মানে যত চিপা চুপা আছে সব জায়গাতেই তো মানে রক্ত পৌঁছায়, তাই না? এমন কোনো জায়গা তো নাই যেখানে রক্ত পৌঁছায় না, তাহলে সব জায়গাতে রক্ত পৌঁছাইতে হবে অক্সিজেন যুক্ত রক্তটা। তাহলে এইটা পৌঁছানোর জন্য দেখা যাবে যে লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে আমাদের যে প্রাচীরটা হবে এই প্রাচীরটা একটু মোটা হবে। অর্থাৎ আমরা হৃৎপিণ্ডের চিত্র যখন আঁকবো, চিত্র নিয়ে আমরা আলাদা ক্লাস করব, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলেরটা মোটামুটি ভাবে এখানে যা পুরুত্ব থাকবে এখানে আমরা তার 3 গুণ পুরুত্ব পাবো। কেন পুরুত্ব পাবো? কারণ হচ্ছে এই যে লেফট ভেন্ট্রিকল যেটা থাকবে এই লেফট ভেন্ট্রিকল পাম্প করে আমাদের সারা দেহে রক্তটাকে পৌঁছায় দিচ্ছে। তাহলে পুরো প্রসেসটা আমি আরেকবার বলে দেই, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এট এ টাইম এখানে আসতেছে। আসার পরে কি হচ্ছে, এই রাইট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। অ্যাট্রিয়াম দুটা ভেন্ট্রিকল দুটাতে পাম্প করে দিচ্ছে এবং ভেন্ট্রিকল দুটা পাম্প করে একটা অক্সিজেন যুক্ত রক্ত পাম্প করতেছে সারা দেহে এবং আরেকটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাম্প করতেছে ফুসফুস পর্যন্ত। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হইতেছে এই যে হৃৎপিণ্ড সারাদিন পাম্প করতেছে, পাম্প করার ফলে তার শরীর কখনো ক্লান্ত হচ্ছে না কেন, বা হৃৎপিণ্ডের পেশিগুলো কখনো ক্লান্ত হচ্ছে না কেন? হৃৎপিণ্ডের পেশিগুলা ক্লান্ত না হওয়ার অন্যতম একটা কারণ হইতেছে যে এখানে কি হইতেছে, এখানে ল্যাকটিক অ্যাসিড যদি কখনো অবাধ শ্বসনের কারণে তৈরি হয়, ওই ল্যাকটিক অ্যাসিড যেটা তৈরি হইতেছে ওইটাকে খাবার হিসেবে গ্রহণ করতে পারে হৃৎপেশি। এটা হচ্ছে হৃৎপেশির একটা খুব মানে স্পেশাল একটা গুণ, যে ব্যথা সৃষ্টিকারী যে ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হইলো ওইটাকে খাবার হিসেবে গ্রহণ করে ফেলবে। তাহলে এখন আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এরপরে আমরা চলে যাব যে অংশটাতে, সেটা হচ্ছে রক্তচাপ। রক্তচাপ বা প্রেসার, ব্লাড প্রেসারের যে ব্যাপারটা থাকে, ব্লাড প্রেসারের ব্যাপারটা একটু চিন্তা করো যে হৃৎপিণ্ডের যে কোনো ধরনের সংকোচন যেটা থাকবে, হৃৎপিণ্ডের যে কোনো ধরনের সংকোচন এইটাকে আমরা বলবো হচ্ছে সিস্টল, এবং যে কোনো ধরনের প্রসারণ যেটা হবে এই প্রসারণটাকে আমরা বলবো ডায়াস্টল। অর্থাৎ হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম হোক বা ভেন্ট্রিকল হোক, এখানে থাকবে সংকোচন, এবং এই যে সংকোচন যেটা হবে সেটাকে বলবো সিস্টল এবং এটাকে বলবো ডায়াস্টল। এই যে সিস্টল এবং ডায়াস্টল এই ব্যাপারটাকে বুঝতে হবে। তাহলে এখানে একটা ব্যাপার থাকে, সেটা হইতেছে এই যে অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকলে আসলো তখন কি হচ্ছে, তখন তার একটা ভালভের দরকার হচ্ছে। ভালভ জিনিসটা কি? ভালভ জিনিসটা হচ্ছে এই যে অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকলে আসলো তখন এখানে একমুখী একটা পাল্লাযুক্ত রাস্তা থাকে, অর্থাৎ এইরকম একটা অংশ যেখানে শুধু যাওয়া সম্ভব কিন্তু আসতে ধরলে ব্লক হয়ে যাবে। যখনই এখান থেকে ব্লাড আসবে আসতে পারবে, কিন্তু যখন এই ভেন্ট্রিকলটা চাপ দিতে ধরবে তখন আসলে কি হবে, তখন আসলে কিন্তু এইটার ভেতরে প্রচন্ড প্রেসারের সৃষ্টি হবে। মানে সিস্টোলিক অবস্থা কি হচ্ছে, প্রচন্ড প্রেসারের সৃষ্টি হচ্ছে। এই প্রেসারের কারণে যেন ব্লাডটা রিভার্স করতে না পারে, এই জন্য এই পাল্লাযুক্ত রক্তনালী বা রাস্তাটা যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভালভ বা কপাটিকা। এই কপাটিকাগুলা যেন কোনোভাবেই মানে নষ্ট না হয়, মানে মোট কথা এই কপাটিকাগুলো সবসময় কাজ করে রক্তের প্রবাহটা যেন সবসময় একমুখী থাকে, যেন কখনো রিভার্স না করে। যদি রিভার্স করে তাহলে সেক্ষেত্রে ঝামেলা হইতে পারে। এখন এই যে লেফট সাইডে যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, অর্থাৎ বাম অলিন্দ এবং বাম নিলয়, এদের মাঝখানে যে কপাটিকাটা থাকে এটা হচ্ছে 2 পাল্লা বিশিষ্ট, এবং
রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে যে পাল্লাটা থাকে সেটাকে বলা হচ্ছে 3 পাল্লা বিশিষ্ট দরজা বা মুখ বলতে পারো। তাহলে যেহেতু 2 পাল্লা বিশিষ্ট এটাকে বলা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এবং 3 পাল্লা বিশিষ্ট হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে কপাটিকার কাজ কি? কপাটিকার কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সিস্টোলিক সময়ে বা সিস্টোলিক কার্যক্রমের সময় যেন কোনোভাবেই রক্তটা উল্টা পথে ফেরত যাইতে না পারে, বা কখনো এই যে হৃৎপিণ্ডের সিস্টোলিক কাজের সময় যেন রক্তের প্রবাহটা একমুখী থাকে, এটাই হইতেছে আমাদের কপাটিকার মূল কাজ। আশা করি বুঝতে পারছো। বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, এবং এই যে ধমনীতে যে কপাটিকাগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের মহাধমনী, এবং এই যে ধমনী এখানে যে কপাটিকাগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের সেমিলুনার কপাটিকা। তাহলে আমাদের কপাটিকা থাকবে হচ্ছে শিরার ক্ষেত্রে, কপাটিকা থাকবে শিরার ক্ষেত্রে, ধমনীর ক্ষেত্রে কোনো কপাটিকা থাকবে না। তাহলে এখন এই হচ্ছে আমাদের এখানে সেমিলুনার কপাটিকা থাকবে, এবং এখানে বাইকাসপিড, এখানে ট্রাইকাসপিড। আশা করি বুঝতে পারছো। এরপরে এই যে হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমাদের যে সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ এগুলো একটু বুঝতে হবে। হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন হৃৎপিণ্ডের থেকে বের হওয়া যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলার রক্তের প্রবাহের প্রেশারটা অনেক বেশি হয়। যখন হৃৎপিণ্ড থেকে আমরা লিখে নেই, হৃৎপিণ্ড থেকে যখন রক্ত প্রবাহিত হচ্ছে, যখন সিস্টোল ঘটতেছে, তখন এখানে একটা চাপ থাকতেছে, মানে চতুর্দিকে তখন একটা চাপ দিচ্ছে, তখন এই রক্তনালীতে চাপ বেশি থাকতেছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টোলিক চাপ। মানে সংকোচন যখন হবে, এই সংকোচনের ক্ষেত্রে যে চাপটা কাজ করে এটাকে বলা হচ্ছে সিস্টোলিক চাপ, সিস্টোলিক চাপ। এবং হৃৎপিণ্ডের প্রসারণের ক্ষেত্রে যে চাপটা পায় এইটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। মাথায় রাখবা যে আচ্ছা এটাতে যাই, তাহলে চাপের পরে যাই, তারপর হার্টবিটে আসতেছি। তাহলে এই যে সংকোচন এবং প্রসারণ যেটা হবে, একটা হচ্ছে সংকোচনের সময় রক্তনালীর ভেতরে যে চাপটা থাকবে এটা হচ্ছে সিস্টোলিক চাপ, এবং যখন হৃৎপিণ্ড ব্লাড দ্বারা পূর্ণ হচ্ছে তখন আসলে হৃৎপিণ্ডের কপাটে মানে চেম্বার যেগুলো থাকতেছে বা গহ্বর যেগুলো থাকতেছে এগুলোর প্রসারণ ঘটতেছে। এগুলো যখন প্রসারণ ঘটতেছে তখন আসলে এখানে ডায়াস্টোলিক চাপ মানে ডায়াস্টোল ঘটতেছে। তাহলে এই যে সিস্টোলিক যখন পাম্প করতেছে তখন রক্তনালীতে কি থাকতেছে? প্রেসার বেশি থাকতেছে, সেটাকে বলতেছি আমরা প্রেসার 120 আদর্শ মান। এবং যখন ডায়াস্টোল ঘটতেছে, হৃৎপিণ্ড ব্লাড দ্বারা পূর্ণ হচ্ছে, তখন রক্তনালীতে চাপের পরিমাণ কিছুটা কম থাকে, এটা হচ্ছে 120/80 মিলিমিটার পারদ-চাপ। মিলিমিটার পারদ-চাপ বলতে কি বুঝি সেটা হইতেছে, এটা অবশ্য তোমাদের ফিজিক্সের পড়া, টেরিসেলির একটা পরীক্ষা আছে, বিজ্ঞানী টেরিসেলি বায়ুচাপ নিয়ে একটা পরীক্ষা করছে। সে 1 মিটারের একটা 1 মিটার একটা টিউব নিছে, এবং এর ভেতরে দিছে হচ্ছে পারদ, এবং এই যে পারদটা দিল, দেওয়ার পরে এখানে পারদটা থাকার ফলে এখানে যাইতেছে, এখানে বায়ুচাপ থাকতেছে। এই যে বায়ুচাপের ফলে এখানে আসলে হাইট হইতেছে 76 সেন্টিমিটার। তাহলে 1 মিটার হাইটের মধ্যে 76 সেন্টিমিটার, তাহলে এই 76 সেন্টিমিটারকে আমরা প্রকাশ করতে পারি কিসে? 760 মিলিমিটার।
যে পরিমাণ চাপের কারণে এটার 1 মিলিমিটার হাইট কমে বা বাড়ে, এইটাকে আমরা বলবো হচ্ছে 1 মিলিমিটার পারদ চাপ। তার মানে মিলিমিটার থাকলেও এটা আসলে দৈর্ঘ্যের একক না, এটা হচ্ছে চাপের একক। কারণ ওই যে পারদ চাপের কথা বলা হচ্ছে, এইটা হচ্ছে এখানে যেটুকু চাপের পরিবর্তনের কারণে 1 মিলিমিটার হাইট কমে বা বাড়ে, এইটা হইতেছে আমাদের মানে 1 মিলিমিটার চাপ। সেটারই 120 গুণ হচ্ছে 120 মিলিমিটার পারদ চাপ। তো এই যে সিস্টোলিক চাপ যেটা থাকবে এবং ডায়াস্টোলিক চাপ যেটা থাকবে, ডায়াস্টোলিক চাপ সাধারণত খুব একটা বাড়ে না, কিন্তু সিস্টোলিক চাপের ক্ষেত্রে যদি ধমনী গাত্রে বা ভেতরে যে লুমেন বা ফাঁকা স্থানটা থাকবে, এখানে যদি চর্বি জমে, এখানে এই অংশটাকে বলা হচ্ছে প্লাক। তো প্লাক বা চর্বি যদি জমে, তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে, এখানে আসার পরে অনেকগুলা ব্লাড আসলো, আসার পরে সে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পাইতেছে না। এই যে পর্যাপ্ত জায়গা পায় না, তখন কি হচ্ছে, তখন দেখা যাইতেছে পর্যাপ্ত জায়গা না পাইলে এই অবস্থাটাতে এখানে প্রেসারটা বেড়ে যাইতেছে। এই যে প্রেসারটা বেড়ে যাইতেছে, যার ফলে সিস্টোলিক চাপটা বাড়তেছে। এই যে সিস্টোলিক চাপ বাড়তেছে, এই অবস্থাটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ। যে মেশিনটা দিয়ে যে উচ্চ রক্তচাপ যে পরিমাপ করা হয়, এইটাকে আসলে বলা হইতেছে স্ফিগ্নো ম্যানোমিটার। এই স্ফিগ্নো ম্যানোমিটার দিয়ে আসলে রক্তচাপ মাপা হয়। যদি সেটা উচ্চ রক্তচাপে যায়, তার মানে হইতেছে রক্তের চর্বির পরিমাণ বা কোলেস্টেরলের পরিমাণ এত বেশি হয়েছে যে এইটা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাইতেছে না যে রক্তটা যাবে, যার ফলে এখানে প্রেসারটা বেড়ে যাইতেছে, যেটাকে উচ্চ রক্তচাপ বলতেছি। উচ্চ রক্তচাপ হয়ে গেলে কি সমস্যা, বা আমরা প্রেসার বেড়ে গেলে কি সমস্যা, প্রেসার বেড়ে গেলে এটা অনেক রোগ সৃষ্টি করতে পারে। যেমন হচ্ছে হার্ট অ্যাটাক তৈরি করতে পারে, বুকে ব্যথা তৈরি করতে পারে, বা হচ্ছে আমাদের কর্মক্ষমতা কমাই দিতে পারে, এরকম অংশগুলা করতে পারে। এখন কথা হচ্ছে হার্টবিটও বাড়তে পারে। কারণ তাহলে সেক্ষেত্রে হার্টবিট জিনিসটা কি, সেটা হইতেছে 1 সিস্টোল প্লাস 1 ডায়াস্টোল। এই 1 সিস্টোল প্লাস 1 ডায়াস্টোল, এটা হচ্ছে 1 হার্টবিট। এটা মিনিটে ঘটে অ্যাপ্রক্সিমেটলি 75 বার, ঠিক আছে, এবং 60 সেকেন্ডে যদি ভাগ দেয় তাহলে আসবে হচ্ছে 60 সেকেন্ডে, তাহলে কত ঘটতেছে, 60 সেকেন্ডে 75 বার ঘটতেছে, এটা আসবে হচ্ছে 0.8 সেকেন্ড। অর্থাৎ একটা হার্টবিট সাধারণত 0.8 সেকেন্ড হয়। মানে হৃৎপিণ্ড একবার সংকুচিত হবে, আরেকবার প্রসারিত হবে। এই যে সংকোচন একবার প্রসারণ, এই এক সংকোচন এক প্রসারণ হইতে সময় লাগে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.8 সেকেন্ড। তাহলে এখন কথা হচ্ছে এই যে প্লাক যেটা থাকবে, প্লাকটা কি করতেছে, এই প্লাক যে চর্বিটা, এই চর্বি জমাইতেছে বিভিন্ন ধরনের চর্বি। চর্বির আবার একটু প্রকারভেদ আছে। আমরা যদি আমাদের রক্তের চর্বির ক্ষেত্রে চিন্তা করি, রক্তের চর্বি 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে এলডিএল, একটা হচ্ছে এইচডিএল, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এলডিএল এবং এইচডিএল এটা একটু বোঝার চেষ্টা করি। উচ্চ রক্তচাপ আশা করি বুঝতে পারছো। তো এলডিএল এবং এইচডিএল, এলডিএল যেটা থাকবে এটার নাম হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন লিপোপ্রোটিন এবং এইচডিএল যেটা থাকবে এটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। তাহলে লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং হাই ডেনসিটি লিপোপ্রোটিন। হাই ডেনসিটি নাম থেকে বুঝতে পারতেছি এর ঘনত্বটা বেশি হবে, এবং লো ডেনসিটি এটা থেকে বুঝতে পারতেছি তার ঘনত্বটা কম হবে। আমরা এইটুকু জানি যে
চর্বি যেটা থাকবে চর্বিটার ঘনত্ব অবশ্যই বা এর আপেক্ষিক গুরুত্ব অবশ্যই পানির চেয়ে কম। চর্বির আপেক্ষিক গুরুত্ব অবশ্যই পানির চেয়ে কম, তার মানে এটা পানির চেয়ে হালকা, এটা পানিতে ভাসবে, পানির চেয়ে ঘনত্ব কম। আবার আমিষ যেটা থাকবে বা প্রোটিন যেটা থাকবে এর আপেক্ষিক গুরুত্ব অবশ্যই পানির চেয়ে বেশি। তার মানে প্রোটিন তাহলে কি হবে, সবসময় পানির চেয়ে ভারী হবে এবং চর্বি সবসময় পানির চেয়ে হালকা হবে। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে একটা ইকুয়েশন টানতে পারি যে প্রোটিন যেটা থাকবে প্রোটিন এর ঘনত্ব বেশি এবং চর্বি যেটা থাকবে এর ঘনত্ব কম। প্রোটিনের ঘনত্ব বেশি, চর্বির ঘনত্ব কম। একটা জিনিস ধরে রাখো যে এখানে একটা জায়গায় থাকলো 70% প্রোটিন থাকলো, 30% লিপিড থাকলো। আরেকটা জায়গায় 70% লিপিড থাকলো, 70% লিপিড থাকলো, আরেক জায়গায় এখানে হচ্ছে 30% প্রোটিন থাকলো। তাহলে এখন তুমি চিন্তা করে বলো যে কার ঘনত্বটা আসলে বেশি হবে, এই 1 নাম্বার বক্স নাকি 2 নাম্বার বক্স? এখানে 70% প্রোটিন যার ঘনত্ব বেশি এবং 30% যার ঘনত্ব কম। এখানে 70% ঘনত্ব, 70% হচ্ছে লিপিড যার ঘনত্ব কম এবং 30% প্রোটিন যার ঘনত্ব বেশি। তাহলে আশা করি এতক্ষণে বুঝতে পারছো যে আসলে কোনটার ঘনত্ব বেশি। আমাদের এই যে লিপিডের পরিমাণটা বেশি এটা হচ্ছে আমাদের এলডিএল, এটা হবে এলডিএল, এবং এই যে এইচডিএল এটা হবে হচ্ছে এইচডিএল। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, এইচডিএল বলতে মূলত বোঝানো হচ্ছে যেগুলো আমাদের শরীরের লিপিডের পরিমাণ খুব একটা বাড়াচ্ছে না বা রক্তের চর্বির পরিমাণটা খুব একটা বাড়াচ্ছে না, এগুলো হচ্ছে এইচডিএল। এবং যেগুলা আনস্যাচুরেটেড ফ্যাট বা আমাদের শরীরে চর্বির পরিমাণ অত্যধিক করতেছে এগুলাকে বলা হচ্ছে যে লো ডেনসিটি লিপোপ্রোটিন। যেমন পাম অয়েল বা সয়াবিন তেল এগুলাতে আসলে এলডিএল এর মাত্রাটা অনেক বেশি, কিন্তু অলিভ অয়েল বা হচ্ছে সরিষার তেল বা হচ্ছে এগুলোতে আসলে মানে অলিভ অয়েল বা হচ্ছে আমাদের এই যে তিলের তেল এইগুলোতে আসলে আমাদের কি হচ্ছে এইচডিএল এর মাত্রাটা আসলে বেশি। মাছের তেলে এইচডিএল এর মাত্রাটা অনেক বেশি। অর্থাৎ এইচডিএল এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের শরীরের জন্য গুড ফ্যাট, এবং এই এলডিএল এটাকে আমরা বলতে পারি ব্যাড ফ্যাট। একটা হচ্ছে গুড ফ্যাট এবং আরেকটা হচ্ছে ব্যাড ফ্যাট। তাহলে গুড ফ্যাটটা কি? গুড ফ্যাট হচ্ছে যেটা হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটাতে প্রোটিনের পরিমাণ বেশি, লিপিডের পরিমাণ কম, এটা সহজে আমাদের শরীরের রক্তের মানে লিপিডের পরিমাণটা বাড়াচ্ছে না। কিন্তু এলডিএলটাকে বলা হচ্ছে ব্যাড ফ্যাট, কারণ এটা খুব সহজেই আমাদের শরীরের চর্বির পরিমাণটাকে বাড়ায় দিচ্ছে বা আমাদের রক্তে মানে উপস্থিত চর্বির পরিমাণটাকে বাড়ায় দিচ্ছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা রক্তের দুইটা রোগ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লিউকোমিয়া, একটা হচ্ছে হার্ট অ্যাটাক। লিউকোমিয়ার ক্ষেত্রে বলি, লিউকোমিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা যে এই নাম থেকে আসলে এটার অবস্থাটা বোঝানো যাচ্ছে যে লিউকোমিয়ার ক্ষেত্রে অস্বাভাবিকভাবে শ্বেত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পাবে। তো অস্বাভাবিকভাবে শ্বেত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পাইলে কি সমস্যা? এটা বৃদ্ধি পাইলে সমস্যা হচ্ছে যদি এমনটা হয় যে এমনটা যদি কখনো হয় যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা হচ্ছে আমাদের মানে মনে করো যে মানুষ থাকে 2 জন, সিকিউরিটি গার্ড 20 জন, ঠিক আছে, বাট একটা দেশের ক্ষেত্রে যদি দেখা যায় যে মানুষ হচ্ছে 2 লক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী 50 লক্ষ, তাহলে কি হবে? তাহলে ওই গ্যাঞ্জামটা কিন্তু জনগণের ভেতরে কম লাগবে, আইন শৃঙ্খলার ভেতরে বেশি লাগবে। তাহলে কি হচ্ছে যে এই যে
ঝামেলাটা কই লাগবে? ঝামেলাটা হচ্ছে লিউকেমিয়াতে। যদি প্রহরীর সংখ্যা অত্যধিক হয়ে যায়, চোরের সংখ্যা একেবারেই নাই বলা যায়, জনগণ একেবারে কম, তখন সেক্ষেত্রে দেখা যাইতেছে এটাকে আমরা বলতে পারি লিউকেমিয়া। কারণ কি? রক্তের অস্বাভাবিকভাবে শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পাবে। এটা এক সময় গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ড্যামেজ করবে, একটা সময় গিয়ে নিজেই নিজের কোষকে মারা শুরু করবে, যেটাকে আমরা বলতে পারি যে ব্লাড ক্যান্সার। এখন এরপরে যেটা থাকলো সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কিভাবে কাজ করতেছে? হার্ট অ্যাটাক হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইনফ্রাকশন মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত টিস্যু। আর মায়োকার্ডিয়াল বলতে বোঝানো হচ্ছে হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডের পেশিকে বোঝানো হচ্ছে। হৃৎপিণ্ড যখন প্রপারলি তার নিজেকে অক্সিজেন সাপ্লাই করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? এটা হচ্ছে করোনারি ধমনির মাধ্যমে কাজটা করবে। তাহলে এই যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা থাকবে, এটা আসলে কি করবে? আমাদের শরীরের ভেতরে আমাদের হৃৎপিণ্ডকে পর্যাপ্ত পরিমাণ আসলে এটা করতে দেবে না, মানে অক্সিজেন সাপ্লাই দেবে না। তো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই না দিলে কি হবে? বুকের ভেতরে চিনচিন ব্যথা করে, ঠিক আছে, ছেঁকা খাওয়ার ব্যথা না, এটা হচ্ছে আমাদের রক্তের ভেতরে মানে অক্সিজেনের অভাবে যে ব্যথাটা হয়, এটা হচ্ছে হার্ট অ্যাটাকের ব্যথা। রোগী প্রচন্ড পরিমাণে ঘামতে থাকবে এবং হার্ট অ্যাটাকের রোগীর অন্যতম একটা লক্ষণ হইতেছে যে সে যখন সেন্সলেস হবে তখন সে বুকে হাত দিয়ে অনুভব করবে। কারণ এই হার্ট অ্যাটাকের বাংলা নাম হইতেছে হৃদশূল। হৃদশূল মানে হচ্ছে হার্ট অ্যাটাক যখন হয় সে তখন অনুভূত করে তার হার্টের চতুর্দিক দিকে প্রচুর পরিমাণে চতুর্দিক দিয়ে সুই আসলে বারবার ঢুকতেছে, বের হচ্ছে, এইরকম একটা অনুভূতি আসলে সে অনুভব করে, যেটা প্রচন্ড পরিমাণে কষ্টের, যার ফলে দেখা যাইতেছে সে অবশ্যই বুকে হাত দিয়ে মানে সেন্সলেস হবে। তো একটা সেন্সলেস রোগীর ক্ষেত্রে যদি প্রথমে দেখা যায় যে তার বুকে হাত ছিল, তার মানে বোঝা হবে তার হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। হৃৎপিণ্ড একবার রিডিং পড়লেই এখন বুঝতে পারবা, পুরো অধ্যায়টা সম্পর্কে যতটুকু পারছি এক ক্লাসের ভেতরে সবকিছু ঢুকাই দেওয়ার বা ওয়ান শট হিসেবে যতটুকু পারছি ঢুকাই দেওয়ার। প্রত্যেকটা টপিক সম্পর্কে টাচ দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা টপিক সম্পর্কে আরো বলতে চাই, এবং তোমরা এইটুকু আমাকে জানাবা যে কোন বিষয় সম্পর্কে জানতে চাও। ইনশাআল্লাহ আমরা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।